যারা সাংবাদিক, বিশেষ করে যারা রিপোর্টার, তাদের দু ধরনের মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা অটুট রাখতে হয়। প্রথমটা হচ্ছে তাদের পাঠক কিংবা তাদের যারা শ্রোতা তাদের কাছে, এবং দ্বিতীয়ত এবং সব থেকে যেটা বড় দরকার সেটা হচ্ছে যাদের কাছ থেকে যারা বিভিন্ন গোপন খবর পান, সেই সূত্র, যাদেরকে সাংবাদিকরা সোর্স বলে থাকেন, এই সোর্সদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা। এবং এই দুই তরফে যখন বিশ্বাসযোগ্যতা যত বেশি হয়, তত একটা খবরের কাগজের কিংবা একটা সংবাদ মাধ্যমের তাদের গ্রহণযোগ্যতা বাড়ে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে যারা সোর্স আমরা বলি, সেই সোর্সরা হচ্ছে কিন্তু একটা সাংবাদিকের বা একটা রিপোর্টারের সেটা মানে প্রধান একটা অস্ত্র আর কি। এই সোর্স যদি ভালো হয় তাহলে সে রিপোর্টার একদম ক্লিক করে যাবেন, ভালো রিপোর্টার হবেন। আর তার সোর্স যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু সে রিপোর্টার ঠিক মতো খবর পাবেন না, এবং তার ফলে তার খবর যে তিনি যে দেবেন কাগজের কাছে তার গ্রহণযোগ্যতা বা তার সংবাদ মাধ্যমের কাছে তার গ্রহণযোগ্যতা কমে যায়। ব্যাপারটা হচ্ছে যে এমনি ধরুন আপনি মানে কোনো বন্য প্রাণী কিংবা বন নিয়ে খবর করলেন, আপনি পরিবেশ নিয়ে খবর করলেন, আপনি আইন শৃঙ্খলা নিয়ে খবর করলেন, আপনি কোনো একটা দুর্ঘটনার পরে একটা খবর করলেন, আপনি অন্য কোনো বিষয়, উল্লেখযোগ্য কোনো একটা বিষয়, কোনো ব্যক্তিকে নিয়ে খবর করলেন, একটা উল্লেখযোগ্য ঘটনাকে নিয়ে করলেন, সেই সব ক্ষেত্রে কি হয়, আপনার বিশ্বাসযোগ্যতাটা আপনার যে সোর্সের সঙ্গে সেটা সহজে ভঙ্গ হওয়া না, কারণ এটা নিয়ে অন্য কোনো স্বার্থ কাজ করে না। কিন্তু রাজনৈতিক রিপোর্টিং যখন আপনি করতে যাবেন বা যদি কেউ করতে যায়, তখন কিন্তু এই যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের সঙ্গে বিশ্বাসযোগ্যতাটা রাখাটা একটা কিন্তু বড় ব্যাপার। এর কারণ হচ্ছে যে যারা রাজনৈতিক নেতা হন তাদের অনেককেই দেখা যায় যে তাদের একটা সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তারা অনেকবার দল পাল্টেছেন, তারা দলের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠী পাল্টেছেন। তার ফলে কি হয়, তাদের যে মতবাদটা সেটা ধাপে ধাপে পাল্টে যায়, এবং তার ফলে আপনি যখন তাকে একটা ভাবে চিনবেন, সে যখন নতুন রূপে আপনার কাছে ধরা দেবে, তখন আপনি একটা তার সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে গিয়ে আপনি এক জায়গায় কিন্তু হোঁচট খাবেন, এবং সেই হোঁচট খাওয়ার ফলে কি হয়, আপনার বিশ্বাসযোগ্যতাটা নষ্ট হয়। আবার আপনি যে সংবাদ মাধ্যমে কাজ করেন, রাজনৈতিক নেতারা কেউ দেশ চালান, কেউ অপোজিশনে থাকেন, সুতরাং যারা শাসক দল তাদের কাছে কিন্তু এই যে যারা সংবাদ মাধ্যমে কাজ করেন, তাদের যে সংবাদ মাধ্যমের যে হাউস আর কি, গোষ্ঠী আর কি, সংবাদ মাধ্যম গোষ্ঠী, পত্রিকা গোষ্ঠী, তাদেরও কিন্তু একটা, যারা শাসক দল বা রাজনৈতিক দল, তাদের সঙ্গে তাদেরও একটা সমন্বয়ের একটা ব্যাপার আছে। সুতরাং এই রাজনৈতিক নেতাদের সঙ্গে এই বিশ্বাসযোগ্য ব্যাপারটা কিন্তু ধরে রাখা কিন্তু খুবই সমস্যা। কিন্তু আমি খুব একটা রাজনৈতিক, আমার সাংবাদিকতা 36 বছর জীবনে আমি রাজনৈতিক রিপোর্টিং খুব একটা করিনি, বা আমার খুব একটা পছন্দ ছিল না। কিন্তু আমি যখন আসামে গেলাম 4 বছরের জন্য, আমি 1988 সালে মার্চ মাসে যাই, এবং সেখানে আমি ছিলাম 1991 সালের ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ আমি যখন আসামে বদলি হই, তখন আসামে অসম গণ পরিষদ বা অগপর সরকার, সেখানে দেশের নবীনতম মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত সেখানকার মুখ্যমন্ত্রী। এবং আমি যখন আসামে যে বছর গেলাম, সে বছরই মুখ্যমন্ত্রীর বিয়ে হয়, তার স্ত্রীও মানে তার প্রায় সমবয়সী। সুতরাং আমাদের যে বয়সটা, সে বয়সটা কিন্তু ম্যাচ করে যায়, এবং আমিও দ্রুত এই তাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য আমিও দ্রুত অসমীয়া শিখে নিয়েছিলাম। এবং এই যে চিফ মিনিস্টার প্রফুল্ল মহন্ত, তার স্ত্রী জয়শ্রী মহন্ত, উনি কিন্তু ভালো পরিষ্কার বাংলা বলতেন, বাংলায় লেখালেখিও করতেন। তার ফলে আমার সঙ্গে ওদের হৃদ্যতাটা তৈরি হতে কিন্তু খুব সময় নেয়নি, এবং স্বামী স্ত্রী দুজনেই কিন্তু আমাদের পারিবারিক বন্ধু ছিলেন, এবং
আমাদের খুব বিশ্বাস করতেন। এবং চিফ মিনিস্টারের বউ, উনি কটন কলেজে পড়াতেন জীবন বিজ্ঞান। উনি মাঝে মাঝে কলেজ ছেড়ে আমার বাড়িতে চলে আসতেন, আমার স্ত্রীর কাছ থেকে বিভিন্ন রান্না শিখতেন, আমার স্ত্রীও ওর থেকে অসমীয়া রান্না শিখতো, নানা সুখ দুঃখের কথা হতো, আমরা মাঝে মাঝে ওনার বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতাম। এইটা যেমন একটা দিক। তারপরে উনি অনেক তার দলের মধ্যে তার সঙ্গে কে কি কোথা থেকে তাকে পেছন থেকে টেনে নামাতে চাইছে, ছুরি মারতে চাইছে, এবং কার কার জন্য উনি রাজ্য ঠিক মতো চালাতে পারছেন না, তখন ওই সময় কিন্তু সেই আলফা বড় এইসব উগ্রপন্থী গোষ্ঠীগুলো কিন্তু জোরদার হচ্ছিল। তো উনি কিন্তু আমার সঙ্গে মন খুলে কথা বলতেন, কারণ উনি বুঝে গেছিলেন যে আমি এইগুলো কারো কাছে কিন্তু আমি আর বলবো না কাউকে। আমি এবং ওনাকে আমি জিজ্ঞেস করে নিতাম কোন খবরটা করব, কোনটা খবর হিসেবে করতে পারি, কিভাবে করতে পারি। তো সেভাবে ওনার একটা বিশ্বাসযোগ্যতা কিন্তু আমি খুব অর্জন করে ফেলেছিলাম, স্বামী স্ত্রী দুজনেরই। ঠিক একইভাবে আরেকজন আমার খুব পারিবারিক বন্ধু ছিলেন আমার তার সঙ্গে, তিনি হচ্ছেন প্রফুল্ল মহন্তর যে পূর্বসূরি কংগ্রেসের হিতেশ্বর শইকীয়া। তিনি তখন কিন্তু বেশিরভাগটা সময় উনি মিজোরামের রাজ্যপাল ছিলেন, এবং সেই সময়ে আমার সঙ্গে কিন্তু ওনারও খুব হৃদ্যতা হয়ে যায়। উনি যখন মিজোরামের গভর্নর থেকে গুয়াহাটিতে ফিরে আসেন, এবং তখন একদিকে যেমন প্রফুল্ল মহন্তর সঙ্গে আমার পারিবারিক সখ্যতা, সেরকমই হিতেশ্বর শইকীয়ার সঙ্গে আমার পারিবারিক সখ্যতা। আমাকে উনি আদর করে ডাকতেন গো ঠাকুর বলে, ঘোষ ঠাকুর কোনোদিন বলতেন না। তো ওনার বাড়িতে, যেমন সরু মটরিয়ার বাড়িতে প্রফুল্ল মহন্ত থাকতেন জনতা ভবনে, উনি থাকতেন সরু মটরিয়ায়, এবং প্রফুল্ল মহন্ত জানতেন যে ওনার বাড়ি থেকে আমি যেতে পারি ওইখানে ওনার কাছে, এবং হৃদয় শইকীয়াও জানতেন যে আমি হয়তো প্রফুল্ল মহন্তর বাড়ি থেকেই এসেছি, কিংবা ওনার বাড়ি থেকে আমি প্রফুল্ল মহন্তর বাড়ি যাব, দুটো বাড়ি খুব কাছাকাছি। তো দুজনের সঙ্গে আমার ভীষণই কিন্তু বিশ্বাসযোগ্যতা একটা সম্পর্ক ছিল। মাঝে মাঝে হয়তো হিতেশ্বর শইকীয়া প্রফুল্ল মহন্তকে কোনো বার্তা পৌঁছে দিতে হবে, কিংবা প্রফুল্ল মহন্তকে কোনো বার্তা হিতেশ্বর শইকীয়াকে পৌঁছে দিতে হবে, সেটার মধ্যে কিন্তু আমার মাধ্যমে করতেন, কারণ জানতেন এই ব্যাপারটা আমি কোথাও প্রকাশ করব না বা খবর হিসেবে করব না। যেমন ধরুন, আসামে যখন রাষ্ট্রপতি শাসন জারি হয়, অপারেশন বজরং হয়, আমাকে প্রফুল্ল মহন্ত আগের দিন ফোন করে বলেছিল যে এরকম কিন্তু এটা হতে যাচ্ছে, তো সেটা আপনি ভালো করে কনফার্ম হয়ে লিখুন। আমি সেটা আমাদের কলকাতায় জানিয়েছিলাম। পরের দিন দেখেছিলাম দিল্লি অফিস থেকে বিশাল, আমাদের সুমন চট্টোপাধ্যায় বিশাল খবর করেছিলেন যে রাষ্ট্রপতি শাসন হচ্ছে, এখানে সেনা অভিযান হবে, কে 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 গভর্নর হয়ে আসছে, তার উপদেষ্টা, এসব প্রচুর বিশদ খবরটা বেরিয়ে গেছিল। তো তারপরে আমার একটা সুবিধা হয়েছিল যে প্রফুল্ল মহন্ত সবসময় মনে করতেন যে এই খবরটা আমি করিনি, কারণ উনি আমাকে বলেছেন এটা আপনি গোপন রাখবেন। আবার যখন নির্বাচন হলো 1991 সালে, তখন প্রফুল্ল মহন্ত দুটো কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন এবং জানতেন যে তিনি হেরে যাবেন। তিনি কিন্তু আমাকে বলে রেখেছিলেন যে আমি এখানে, আমার স্ত্রী বাচ্চারা আছে, বাচ্চা তখন একটা ছেলে ছিল, বড় ছেলে তো আছে, তো ওরা খুব টেনশনে থাকবে, তো ওদেরকে আমি ফোন করে জানাবো না, খবরটা আমার ইলেকশনের রেজাল্ট আমি আপনাকে জানাবো, আপনি বাড়িতে বলে দেবেন। ঠিক সেদিন যেদিন রেজাল্ট বেরোয়, ঠিক 12টার রাত্রি 12টার সময় উনি আমাকে জানালেন যে একটি কেন্দ্র থেকে উনি জিতেছেন আর একটি কেন্দ্র থেকে উনি হেরেছেন, এবং আমি সেটা ওনার স্ত্রীকে বললাম ফোন করে। পরের দিন সকালবেলা প্রফুল্ল মহন্ত স্ত্রী, আমি জানি আস্তে আস্তে ওনার যে জনতা ভবনে যে মুখ্যমন্ত্রী নিবাস, সেটা ছেড়ে, ওনাদের সঙ্গে আগে আলোচনা করা ছিল, উনি ওনার দিদির বাড়ি বোধহয় চলে যান। যাই হোক, এই যে বিশ্বাসযোগ্যতা, এবং এটা কিন্তু আমি কিন্তু হিতেশ্বর শইকীয়ার সঙ্গে এটা নিয়ে আমি বলেছিলাম। হিতেশ্বর শইকীয়া বলেছেন আপনি কোনো চিন্তা করবেন না, এদের কোনো অসুবিধা হবে না। সুতরাং এই যে মানুষের সঙ্গে, তার ফলে আমি আসাম থেকে চলে আসার পরেও যতদিন হিতেশ্বর শইকীয়া বেঁচে ছিলেন, আমার সঙ্গে সম্পর্ক কিন্তু অটুট ছিল। কলকাতা এলেই আমার খোঁজ করতেন। ঠিক একইভাবে প্রফুল্ল মহন্তর সঙ্গে আমার দীর্ঘদিন আমার সম্পর্ক খুব ভালো, এবং ওনার স্ত্রীর সঙ্গে ভালো। তার ফলে এই যে একটা বিশ্বাসযোগ্যতার সম্পর্ক, আবার একবার যখন ওই বিরোধী জোটের যখন মিটিং গুয়াহাটিতে হয় আর কি, তখন প্রফুল্ল মহন্তর সঙ্গে, তখন জ্যোতিবাবু গেছিলেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা গেছিলেন, উনি কিন্তু একমাত্র আমাকেই ওনার বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। জ্যোতিবাবু আমাকে দেখে যখন বললেন কি আপনি এখানে কেন, রিপোর্টার। প্রফুল্ল মহন্ত স্ত্রী দুজনেই বলেছিলেন উনি আমার পারিবারিক বন্ধু, এখানে উনি রিপোর্টার হিসেবে আসেননি, আমাদের পারিবারিক বন্ধু হিসেবে এসছেন। এই যে একটা বিশ্বাসযোগ্যতা, সেইটার কিন্তু একটা খুব দাম আছে, এবং
সেই রিপোর্টাররা যদি এই বিশ্বাসযোগ্যতা রাখতে পারেন উভয় তরফে, তাহলে তাদের যারা পাঠক কিংবা যারা শ্রোতা তাদের কাছে কিন্তু তাদের গ্রহণযোগ্যতা বাড়ে। আমার এই এপিসোডটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক দেবেন, আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। কতক্ষণ আছে?